দেখো, তখন যেটা আসলে বোঝাতে বোঝাতে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, যে অফ হয়ে গেছিল। আমি সেই জিনিসটা আবার দেখো এখানে একটু বোঝানোর চেষ্টা করি, একটু বুঝে নাও। আমি আসলে এটা একটু হার্ডলি ধরছি মানে একটু হার্ডলি বোঝানোর চেষ্টা করছি এই জন্য, কারণ এটা একটু আসলে সাম্যাবস্থা যে চ্যাপ্টার, ল্যামি সূত্র যে চ্যাপ্টার, তার ভিতরে একটু কঠিন অঙ্কই বলা যেতে পারে, মাথায় অনেক কনফিউশন সৃষ্টি হওয়ার মতো একটা টপিক আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আহ একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা হেলানো তল, এই হেলানো তলের উপরে একটা চাকা রয়েছে। তো হেলানো তলটা অনুভূমিকের সাথে আলফা কোণ করে আছে। এখন একটা ছোট্ট একটা ব্লক, এখানে আমরা ছোট্ট একটা ব্লক বিবেচনা করলাম। হুম, এই ব্লকের উপর থেকে এই চাকাটা ওঠার চেষ্টা করছে কিভাবে। মনে করো ব্লকের উচ্চতা হলো এইচ, আমরা একটা এক্স অক্ষ বিবেচনা করলাম, একটা ওয়াই অক্ষ বিবেচনা করলাম। ওয়াই অক্ষের বরাবর দেখো আমরা একটা ওয়াই অক্ষ বিবেচনা করছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ বিবেচনা করেছি। এখন দেখো এই ব্লকের ওজন সরাসরি কাজ করবে কিভাবে, সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে। ব্লকের ওজনটা, ব্লকের ওজনকে আমরা বলতেছি হলো ডাব্লিউ। ব্লকের ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে। এরপর মনে করো ব্লকটাকে আমরা একটা এফ বল দ্বারা, ব্লকটাকে আমরা একটা এফ বল দ্বারা, এখানে আমরা একটা এফ বল প্রয়োগ করেছি ব্লকের উপরে। এফ বল দ্বারা ব্লকটাকে টানা হচ্ছে, টেনে, এফ বল দ্বারা ব্লকটিকে টেনে এই ছোট যে ব্লক আছে, সরি আমি ভুল বললাম, এই চাকাটার উপর এফ ব্লক প্রয়োগ করা হচ্ছে, যেন চাকাটা এই এইচ উচ্চতা বিশিষ্ট যে ছোট ব্লক আছে তার উপরে ওঠার চেষ্টা করে। এবং এই যে এফ যে বলটা এখানে কাজ করছে, আমরা ধরি এটি এক্স অক্ষের সাথে, আমরা ধরি এটা এক্স অক্ষের সাথে একটা বিটা কোণ উৎপন্ন করেছে। বিটা কোণ উৎপন্ন করেছে এক্স অক্ষের সাথে, আমরা ধরি যে এক্স অক্ষের সাথে বিটা কোণে একটা এফ বল দ্বারা এই চাকাটাকে টানা হচ্ছে, যেন এটি ব্লকের উপরে, এই ছোট ব্লকের উপরে ওঠার উপক্রম হয়। এখন দেখো এখানে এই যে এই ছোট ব্লক কর্তৃক একটা প্রতিক্রিয়া বল কাজ করবে সরাসরি, আর একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আমি যা বলতেছি শুনতে পাচ্ছ তো, তোমরা বুঝতে পারছো তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এই যে একটা আর প্রতিক্রিয়া বল কাজ করছে, তো এখানে আমরা বলছিলাম যে আরেকটা প্রতিক্রিয়া বল এখানে কাজ করা দরকার ছিল বা উচিত হতো। সেটা হচ্ছে এই যে এই ব্লকটা, এই চাকাটা যে হেলানো তলের উপর আছে, এই তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রতিক্রিয়া বল কাজ করা উচিত ছিল, কিন্তু সেটা করবে না কেন? কারণ এফ বল দ্বারা যখন টানা হচ্ছে চাকাকে, তখন চাকাটা অলরেডি এই ছোট ব্লকের উপরে ওঠার চেষ্টা করছে, আর সেই সময় এই চাকার প্রভাবটা এই হেলানো তলের উপর থাকবে না বললেই চলে। আর যদি চাকার প্রভাব যদি হেলানো তলের উপর না থাকে, তখন আর এই হেলানো তলটা এই ব্লকের উপর কোনো প্রতিক্রিয়া বল দিবে না, যেটা আমি একটু আগে বুঝিয়েওছি। একটু আগে বলতে হচ্ছে আমরা ইলেকট্রিসিটি চলে যাওয়ার আগে যে ক্লাসটা করাচ্ছিলাম সেখানে বলেছিলাম। এনিওয়ে, এখন আমরা দেখি যে এই চাকার ব্যাসার্ধ মনে করো আর। আচ্ছা, চাকার ব্যাসার্ধ বিবেচনা করার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে দেখো এই যে হেলানো তল, হেলানো তলের সমান্তরাল। আমার প্রশ্ন তোমাদের কাছে যে এই যে যে এখানে যে একটা হচ্ছে আছে, আমি একটু দেখাই। এই যে ছোট যে ব্লকটা আছে, ছোট ব্লকটার যে উপরের যে অংশটা, একটু ভালো করে বুঝি, এই যে এই অংশটা, আমি কালো কালার দিয়ে যদি একটু দেখাই, যে আমি এটার কথা বলছি, এটুকুর কথা বলছি, এই অংশটা, এটা কি এই হেলানো তলের সমান্তরাল না? প্রশ্ন আমার জি তোমাদের ভাই। কাছে, সমান্তরাল তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, এই এই হেলানো তলের এই যে যে মাথাটা, সরি হচ্ছে এই ছোট ব্লকের যে মাথা আছে, সেই মাথা বরাবর আমরা একটা, মানে এই যে যে মাথাটা আছে, এই মাথাটাকে আমরা এদিকে, মানে এই সাইডের দিকে এবং এই সাইডের দিকে বর্ধিত করে ফেলি। যদি বর্ধিত করি তাহলে কেমন হবে? এই যে চিত্রটা হবে হচ্ছে এরকম। এই ছোট ব্লকের যে মাথাটা, সেটাকে আমরা এইদিকে এবং এদিকে পেছনের দিকে বর্ধিত করলাম। এখন আমাকে একটু বলো তো, এই যে হেলানোর যে তলটা ছিল, হ্যাঁ, এই হেলানোর যে লাল কালারের যে তলটা ছিল, সেই তল আর আমরা যে যেই রেখাটা এখন টানলাম, এটা কি পরস্পর সমান্তরাল না? সমান্তরাল তো নাকি? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।
তাহলে এবার দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই যে যে চাকাটা রয়েছে সেই চাকার ব্যাসার্ধ আমরা বলছি, এটা তো চাকার ব্যাসার্ধ নাকি? এই অংশটা তো চাকার ব্যাসার্ধ, বুঝছো না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা যদি চাকার যদি ব্যাসার্ধ হয়, আমরা যদি বলি ব্যাসার্ধ আর, তাহলে এখন একটু খেয়াল করে দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। কোনটা কোনটা সমকোণী ত্রিভুজ একটু দেখাই তোমাদের। সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই যে এই দিয়ে এই দিয়ে এই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? হয়েছে তো? জি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, এবারে সমকোণী ত্রিভুজে আমরা একটা নাম দিই। এটাকে বললাম এ বিন্দু, এটাকে বললাম বি বিন্দু, আর এটা হচ্ছে ও বিন্দু। তাহলে ও এ বি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে ও এর দৈর্ঘ্যটা কত হবে? এখন আমাকে একটু ক্লিয়ার করে একটু বলবা তোমরা যে color ব্যবহার করি। আর মাইনাস এইচ। এই যে আমি যদি একটু তোমাদেরকে যদি বলি যে হচ্ছে এই দূরত্বটুকু কত হবে? দেখো এই হচ্ছে ছোট ব্লকের উচ্চতা যদি এইচ হয় তাহলে এটাও এইচ, তাহলে কি এটাও কি এইচ হবে না? এইচ হবে তো নাকি? জি ভাই। তাহলে আমরা এখানে ও এ কি বলবো? বলবো হচ্ছে পুরোটা হচ্ছে আর, আর থেকে এই যে ছোট এইচটা বাদ দেবো। তাহলে ও এ সমান হবে আর মাইনাস এইচ। তাহলে আমরা এখানে লিখতে পারি ও এ সমান আর মাইনাস এইচ। আর ও বিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা এই চাকার ব্যাসার্ধ। দেখো এটাও চাকার ব্যাসার্ধ, আবার ও বিটাও চাকার ব্যাসার্ধ, তাই আমরা বলবো ও বি সমান আর। তাহলে এখন যদি আমরা এই জায়গায় যদি একটা কোণ নিতে চাই, আমরা যদি এই জায়গায় যদি একটা কোণ বিবেচনা করি, এই কোণটাকে আমরা বললাম থিটা। এই এখানকার যে কোণটা আছে এই কোণটাকে আমরা বললাম থিটা। তাহলে এই থিটাটা আমরা কিভাবে পাবো? দেখো লম্ব জানি এবং ভূমি জানি, তাহলে কোণটা কত হবে? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটাই তো নাকি? কার বুঝতে অসুবিধা আছে? বুঝছো না ভাই জিনিসটা? লম্ব বাই ভূমি সমান সমান সাইন থিটা হয় ভাই। সরি আমি ভুল বললাম, লম্ব লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভাই অতিভুজ। অতিভুজ, জি ভাই। হ্যাঁ, এই যে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আমরা সাইন সমান থিটা সাইন বলছি, থিটা, জি ভাই। তাই না? জি ভাই, এখানে তো আমি এবার তাই ঠিক করেছি আছে। যে লম্ব ভাগ অতিভুজ, ও এ ভাগ ও বি। তাহলে এবার জি আমরা ভাই। মানগুলো বসাই দিই। ও এর মান হচ্ছে আর মাইনাস এইচ এবং ও বির মান হলো আর। তাহলে এখন যদি আমি এখানে থিটা বের করতে চাই তাহলে সাইনটা এসে ইনভার্স হয়ে যাবে। তাহলে থিটার মান কত হলো? সাইন ইনভার্স আর মাইনাস এইচ ভাগ আর। ওকে, ঠিক ঠিক আছে, আমরা থিটাটা বের করলাম। এবারে একটু মেইন জিনিস, মেইন ব্যাপারটা হচ্ছে এখানে, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এই যে দেখো আমরা যদি বলি সেই ছোটবেলার জ্যামিতির কনসেপ্টে যদি যাই, হ্যাঁ, এটা মনে করে একটা রেখা আছে। এখন আমি যদি বলি যে এই একটা রেখা, আচ্ছা এটা বাদ দিয়ে আমি বাদ দিয়ে দিলাম। আরেকটা রেখা আমরা বিবেচনা করলাম, সেটা হচ্ছে এই আরেকটা রেখা। এই কালো কালার এবং বেগুনি কালার, বেগুনি কালার কিনা আমি জানি না, আসলে কালার টালার একটু চিনি না, হয়তো বা বেগুনি হবে। এনিওয়ে ডিপ বেগুনি, মানে হালকা বেগুনি, যাই হোক আর কি, ধরে নিও বেগুনি কালার। হ্যাঁ, এই একটা কালো কালার আর একটা হচ্ছে বেগুনি কালার। অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, ছোট্ট একটা কথা বলি, হ্যাঁ। একদম মানে পড়াতে পড়াতে আর কি খুব বোরিং হয়ে গেছে, আজকে সারাদিনই পড়াচ্ছি। ছোট্ট একটা কথা বলছি। আহ আমি যখন হচ্ছে ডুয়েটে যখন চান্স পেলাম, তো ডুয়েটে চান্স পাওয়ার পরে মেডিকেল করে, হ্যাঁ, মানে পলিটেকনিকের মতো ফাঁকিযোগী মেডিকেল না কিন্তু এটা, মানে আসলে পলিটেকনিক ফাঁকিযোগী মেডিকেল বলতে আমি জানি না তোমাদের পলিটেকনিক কি হয়েছিল। আমার আমার যে এক্স এক্স পলিটেকনিক ছিল, চান্স যখন পেয়েছিলাম, চান্স পাওয়ার পরে মেডিকেল করছিল যে আমার শরীরে কোনো সমস্যা আছে, কোনো মেডিকেল টিডিকেল কোনো কিছু না, শুধু আন্দাজে কি জন্য একটা আমার পলিটেকনিক যে মেডিকেল সেন্টার ছিল সেখান থেকে শুধু সিগনেচার করে ছেড়ে দিল। কিন্তু ডুয়েটের ক্ষেত্রে মেডিকেল যখন করে ক্লাস শুরু হওয়ার আগে, মানে আমার যখন পেপার গুলো জমা নিয়েছে, তো পেপার জমা নেওয়ার পরে এবার আমাকে মেডিকেল করছে ডুয়েটের ভিতরে। হচ্ছে ডুয়েটের ভিতরে কিন্তু অনেক সুন্দর চিকিৎসা ব্যবস্থা আছে। ডুয়েটের ভিতরে ডাক্তার আছে অনেক, হ্যাঁ, আবার টেস্ট করার ল্যাবরেটরি আছে, সবকিছু কিন্তু আছে মোটামুটি ডুয়েটের মধ্যে। তো ওখানে মনে করো হচ্ছে আমি যখন পেপার জমা দিয়েছি, এবার আমাকে মেডিকেল করতে হবে, মেডিকেল সার্টিফিকেটটা ডুয়েটে জমা দিতে হবে। ডুয়েটের মধ্যে মেডিকেল করে, তো মেডিকেল যখন করতে গেছে আমার সব ব্যাপারে চেক আপ টেক আপ করছে, করার পরে এবার আমাকে একজন মহিলা ডাক্তার আর কি, ম্যাডাম, তো উনি হচ্ছে আমাকে এবার আমাকে আমার চোখের কোনো ব্লাইন্ড জানিত কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, এটা জানার জন্য এবার আমাকে জিজ্ঞাসা করছে
কয়েকটা কালার আমার সামনে দেখে জিজ্ঞাসা করছে এটা এই কালারটা কি। তো ভাই সত্যি কথা বলতে আমি হাতে গোনতে কয়েকটা কালার ছাড়া আর কোনো কালারই চিনি না, বুঝছো। কালো চিনি, সাদা চিনি, আর লালও মনে হয় গুলাই ফেলি, কোনটা ডিপ লাল কোনটা, মানে লালটাও চিনি মোটামুটি, কিন্তু এমনি বাকি যে কালার সবুজটা মোটামুটি চিনি, কিন্তু অধিকাংশ কালার আমি চিনি না। তো উনি আমাকে যে কালার দেখাচ্ছে আমি নাম বলতে পারছি না। তো ওই ম্যাডাম বলছে যে তোমার তো সমস্যা আছে, তোমার তো এই যে কালার ব্লাইন্ড জনিত সমস্যা আছে, এটা তো সমস্যা, তোমার তো ভর্তি হওয়ার ক্ষেত্রে অসুবিধা। আমি ওনাকে কি বলবো যে দেখেন আমি কালার সবই বুঝতে পারছি এটা কোন কালার, কিন্তু সমস্যা হচ্ছে আমি কালারের নাম জানি না। হ্যাঁ, আমি অনেক বিপদে পড়েছিলাম, উনি আমার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না। পরে হচ্ছে আহ বিশ্বাস করলো আর কি। তো যাই হোক আর কি, আমি কালার খুবই কম চিনি। আর এই জন্য একটু হাস্য আকারে নিবা না ব্যাপারটা, যে ভাইয়া কালার আছে এক আর বলছে আর এক। হ্যাঁ, জাস্ট তোমরা বুঝলেই হলো। এনিওয়ে, তো দেখো আমি যেই কথাটা এখানে বলছি যে এই যে একটা বেগুনি কালার আর একটা কালো কালার, এই দুইটা কালারের রেখা পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল যদি হয়, এখন আমি যদি এই সমান্তরাল রেখাটাকে যদি সমান্তরাল রেখাটাকে যদি আরেকটা রেখা দ্বারা যদি ছেদ করাই, আরেকটা রেখা দ্বারা এরকম ভাবে ছেদ করালাম, আমাকে একটু বলবা যে এই রেখাটা নিচের বেগুনি কালারের রেখার সাথে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, এখানে কি একই পরিমাণ কোণ উৎপন্ন করবে না ভিন্ন কোণ উৎপন্ন করবে? ছোটবেলার পরে কিন্তু সেম একই কোণ, ভাই, সেম একই কোণ। সেম কোণ। একই কোণ উৎপন্ন হবে না? জি অনুরূপ ভাই। কোণ বলে, হুম, হ্যাঁ জি এটা হচ্ছে ভাইয়া। অনুরূপ কোণ বলে একই কোণ উৎপন্ন করবে। এবার একটু আমার এই চিত্রে খেয়াল করো একটু, দেখো এটা হচ্ছে ভূমি। আচ্ছা আমরা যে এক্স অক্ষ বলি, এক্স অক্ষ বলতে কি বলি, এক্স অক্ষ কিন্তু আমরা ধরি কোন বরাবর, ভূমি বরাবর ধরি আমরা এক্স অক্ষ। আমাদের যে পৃথিবীর যে ভূমি আছে এই ভূমি বরাবর সবসময় আমরা ধরি এক্স অক্ষ, আর ভূমির সাথে লম্ব ভাবে আমরা ধরি হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? তাহলে আমরা বলছি এটা হলো অনুভূমিক একটা রেখা। তো অনুভূমিক রেখা আর এক্স অক্ষ সবসময় সমান্তরাল হবে, এটাই তো নাকি? কারণ আমরা সবসময় এক্স অক্ষ অনুভূমিক বরাবরই ধরি। তাই এটা দেখো, এটা হচ্ছে একটা হেলানো রেখা, মানে মনে করো এটা উঁচু একটা রাস্তা, কিন্তু উঁচু রাস্তাটা অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আলফা কোণ। আর অনুভূমিক রেখাটা রেখা বরাবরই বা অনুভূমিক রেখা সমান্তরাল করে আমরা সবসময় এক্স অক্ষ বিবেচনা করি। তাহলে সেই দিক থেকে এখানে যে এক্স অক্ষ আছে আর এই নিচের যে অনুভূমিক রেখা, এটা পরস্পর সমান্তরাল, তাই তো নাকি? জি বুঝছো তো? ভাই। জি আচ্ছা ভাইয়া। তাহলে দেখো, তাহলে এখন আমাকে বলো এখানে যে আলফা কোণটা, এই আলফা কোণ আর এখানে যে একটা কোণ উৎপন্ন হবে, সরি, যে এখানে যে একটা কোণ উৎপন্ন হবে এই কোণটা সমান কিনা? সমান না? সমান তো? সমান। মানে তার মানে এখানে যে জি কোণটা ভাইয়া। আলফা, আমরা এখানে কোণটাকে বলবো আলফা, এটাই তো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এইটুকু জেনে রাখো। আমি এবার আমি আরেকটা কাজ করবো, সেটা কি, এই যে যে একটা দেখো, এই যে একটা যে আমরা রেখা টেনেছি, এটাকে আসলে কোন কালার বলে ভাই, একটু কি আমাকে একটু সহযোগিতা করে বলো তো এটা কোন কালার? এই যে এই রেখাটা কার্সরটা যেখানে আছে এটা কোন কালার গো, কি বলতে পারবা? সবুজ। না এটা সবুজ না। গাঢ় আচ্ছা সবুজ। এটা সবুজও না। আচ্ছা যাক, আমরা কি বলবো এটা, এটাকে হচ্ছে কি বলবো? ভাই একটা ধরে নেন, ছেলে মানুষ তো কালার কমই চিনি। এই কোনো মেয়ে মেয়ে লাইন আছে নাকি? এই তো আছে, তো ভাই মেয়ে তো পিত্তি আছে। কালার ভাই, পিত্তি কালার, পিত্তি এই তো। কালার বল। এই তুমি আবার এই হচ্ছে আবার ওর কথাটাকে আবার কেউ আবার হচ্ছে মেয়ে হিসেবে ধরে নিও না, হ্যাঁ। ও ছেলে মানুষ, তারপর কালার চিনতে পারো, অস্বাভাবিক কোনো কিছু না। হ্যাঁ হ্যাঁ, এটা পিত্তি কালার, ঠিক আছে যাক, পিত্তি কালার। তো যাই হোক, তো আমরা বললাম এটা পিত্তি কালার। হ্যাঁ, তো আসলে পিত্তি কালার বললে পরে কেমন হবে? আচ্ছা ঠিক আছে, বললাম যে পিত্তি কালার, মনে করি পিত্তি কালারের রেখা যেটা আছে গাঢ় সবুজ। আচ্ছা যাই হোক না কেন, মনে করো এটা হলো পিত্তি কালার যদি হয়, তাহলে এই পিত্তি কালারের রেখার সমান্তরাল করে আমরা ও বিন্দুতে আরেকটা রেখা টানবো। এই যে আরেকটা রেখা টানলাম, কার সমান্তরাল? এই যে এই পিত্তি কালারের রেখার সমান্তরাল, অথবা বলতে পারো দেখো পিত্তি কালারের রেখাটা লাল কালারের রেখার সমান্তরাল, বা লাল কালারের রেখাটাকে বলছি আমরা হলো হেলানো তল, হেলানো তলের সমান্তরাল হচ্ছে পিত্তি কালারের রেখা। আবার এই হেলানো তলের সমান্তরাল হচ্ছে এই রেখাটা, কারণ এই রেখাটা আমরা এই পিত্তি কালারের রেখা সমান্তরাল করে আঁকেছি। বুঝছো তো নাকি? মানে জি সহজ ভাই, জি কথায় ভাইয়া। আমরা, বুঝছি। সহজ কথায় যে মাঝখানের এই রেখা সমান্তরাল করে আমরা ও বিন্দুতে আরেকটা রেখা টানলাম। তো তাই যদি হয়, এবার আমাকে একটু বলো এই যে আর বরাবর, বুঝতে হবে এটা।
এই যে আমি যদি একটু দেখাই যে আর বরাবর এখানে দেখো এই যে আর টা কোণ উৎপন্ন করেছে কার সাথে, এই পিত্তি কালারের রেখার সাথে নাকি? থিটা কোণ উৎপন্ন করেছে আর পিত্তি কালারের রেখার সাথে, এটাই তো, এটাই তো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে উম, আমরা যদি বলি এই একটা রেখা আর এই একটা রেখা পরস্পর সমান্তরাল। এখন আমি কি করলাম, এই আরেকটা রেখা দ্বারা আমরা এই দুটো রেখাকে ছেদ করালাম। এবার আমার প্রশ্ন তোমাদের কাছে যে তাহলে কি এখানে যে কোণটা উৎপন্ন দেখা যাচ্ছে না, এখানে যে কোণ উৎপন্ন হবে এখানে কি সেম কোণ উৎপন্ন হবে না, অনুরূপ কোণ বলে? তাই তো হবে নাকি? জি ভাই। সেম সেম কোণ। একদম সেম কোণ উৎপন্ন হবে। আমি এটা আসলে দেখা যাচ্ছে না, এই যে মনে করো এই লাল কালারের রেখার সাথে এই নিচের রেখার সাথে এখানে যে কোণ উৎপন্ন হবে, ঠিক এই উপরের রেখার সাথেও এই লাল কালারের তীর চিহ্নটা একই পরিমাণ কোণ উৎপন্ন করবে, এটাই তো নাকি? এটাই তো, কারো বুঝতে অসুবিধা আছে কি? আচ্ছা, তাহলে এবার তাই যদি হয় তাহলে এখন আমাকে বলো তো, এই যে এই প্রতিক্রিয়া বলটা এই পিত্তি কালারের রেখার সাথে থেটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই উপরের এই রেখার সাথে কি থেটা কোণ উৎপন্ন করবে না? কারণ এই রেখা আর এই রেখা পরস্পর সমান্তরাল, মানে জি ভাই, এখানে কোনটা কি থেটা হবে না? থেটা হবে তো নাকি? জি ভাই। হুম, আচ্ছা, তাহলে জি আমরা ভাইয়া। দেখালাম, নিঃসন্দেহে। তাহলে আমরা এখানে দেখালাম এই কোণটা কত হবে, থেটা। আমি একটু বড় করে দেখালাম এখানে, এখানেও যা এই জায়গায় একালো তা একই তো নাকি? মানে আবার জি ভাইয়া কি? মানে অনেকে আবার এমন জানো না তো যে ভাইয়া এটা আলফা কোণ, কিন্তু আমি যদি কোণটা যদি এই জায়গায় যদি দেখাই তাহলে এটা বড় কোণ হয়ে যাবে। ব্যাপারটা এমন করে কেউ জানো না তো? কোণ তুমি এখানে দেখালো যা হবে, এই জায়গায় দেখালো যা হবে, আর একদম এই জায়গায় দেখালো তাই হবে, কিন্তু একই কিন্তু কোণ হবে। হ্যাঁ, জানো মনে হয়, আশা করি এটা সবাই জানো। এনিওয়ে, তাহলে এটা যদি হয় আমরা এখন একটু আমরা দেখবো এখানে যে তো এই যে কোণটার কথা আমরা বলছিলাম এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আলফা। এই যে এই কোণ আর এই কোণ সমান, এটা যেটা আমরা প্রথমেই আর কি আলোচনা করে আসলাম। এটা তো বুঝছো তো সবাই, তাই না? এই যে এই কোণ আলফা হলে এই কোণটা হবে আলফা, এটা তো বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাই, আচ্ছা, তাহলে এবার আমাকে আরেকটা জিনিস একটু বলো যে মানে কোথা থেকে কোথায় প্যাচ, দেখো দেখলে বুঝতে পারবে আসলে খুবই প্যাচের একটা জিনিস এটা। হ্যাঁ, তারপরেও আর কি আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, আমি আসলে চাই না আমার কোনো স্টুডেন্ট কোনো একটা জিনিস মুখস্থের মতো মনে রাখবে, ভালো করে বুঝে তারপর মনে রাখবে। বুঝে মনে রাখলে এটা সবসময় জি থাকবে। ভাই। হুম, মনে করো যেমন এটা হচ্ছে, ম্যাথ নিচে নেতাকা, এটা ম্যাথটা করলে সব ম্যাথ হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে আমরা, আচ্ছা সরি আগে আমি এই রেখাটা আঁকিয়ে ফেলেছি। মনে করো এই একটা রেখা আছে, হুম, আবার আরেকটা রেখা আমরা বললাম, আর একটা রেখা আমরা বললাম এই দুইটা পরস্পর সমান্তরাল। এখন দুইটা যদি পরস্পর সমান্তরাল যদি হয়, এখন যদি আমরা আরেকটা রেখা যদি বলি, এই মনে করো একটা কালো কালারের রেখা। এবার আমাকে একটু ক্লিয়ার করে বলবা যে এই কালো কালারের রেখার সাথে লাল কালারের রেখা যে কোণ উৎপন্ন করবে, এই সবুজ কালারের রেখাও কি সেম কোণ উৎপন্ন করবে না? সেম অনুরূপ সেম কোণ কোণ। বলে, কারণ সবুজ কালারের রেখা আর লাল কালারের রেখা পরস্পর সমান্তরাল, এটাকে একটা রেখা দ্বারা সেট করা হয়েছে, সেম কোণ উৎপন্ন করবে তো নাকি? কারণ কি জি বুঝতে ভাইয়া। অসুবিধা আছে যে কেন সেম কোণ উৎপন্ন করবে? না, আশা করি মানে সবসময় মনে রাখবে দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে ওই রেখার সাথে উভয় সমান্তরাল রেখা সমান কোণ উৎপন্ন করে। দুইটা সমান্তরাল রেখাকে আর অপর আরেকটা সরল রেখা দ্বারা যদি ছেদ করানো হয় তাহলে ওই অপর সরল রেখার সাথে উভয় সমান্তরাল রেখা সমান কোণ উৎপন্ন করবে। তাই যদি হয় তাহলে এবার আমাকে আরেকটু বলবা যে এই লাল কালারের রেখা মানে তোমার হচ্ছে হেলানো তল এবং এই রেখাটা পরস্পর সমান্তরাল না? সমান্তরাল তো নাকি? এই যে এটা আর এটা পরস্পর সমান্তরাল না? আমি জি কিন্তু জি ভাইয়া। প্রথমেই ভাইয়া। বলেছি যে সমান্তরাল। হেলানো তল, তারপর পিত্তি কালারের রেখা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, তিনটাই সমান্তরাল। তাই যদি হয় তাহলে এখন আমাকে বলো তো এখানে যদি আলফা কোণ উৎপন্ন করে তাহলে
এই জায়গাতেও কি আলফা কোণ উৎপন্ন হবে না? হবে তো নাকি? জি ভাই, আলফা আলফা কোণ। একমত তো সবাই আমার সাথে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো, আবার দেখো, আমরা যদি বলি এখানে যেই কোণ উৎপন্ন হবে এখানেও কি সেম কোণ উৎপন্ন হবে না নাকি ভিন্ন কোণ উৎপন্ন হবে? সেম তো হবে নাকি? সেম সেম কোণ। হ্যাঁ, অনুরূপ কোণ বলে, হ্যাঁ, যে এখানেও যে কোণ উৎপন্ন হবে এখানেও সেই কোণ। তাহলে আমরা যদি বলি এখানে যদি আলফা কোণ উৎপন্ন হয় তাহলে কি এই জায়গাতে আলফা কোণ উৎপন্ন হবে না? জি ভাইয়া। কার কি বুঝতে অসুবিধা আছে? নয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এই যে এই কালো রেখার সাথে যে কোণটা হবে এটা হচ্ছে আলফা কোণ। বলা যেতে পারে তো? জি ভাইয়া। ওকে, তাহলে দেখো এবার আমাকে বলো তো, আমরা যে এই আরটা যে আমরা বের করব, আমরা কোণ বের করব কার সাথে? এক্স অক্ষের সাথে। হ্যাঁ, এখানে আমরা এক্স অক্ষের সাথে যদি কোণ যদি বের করতে চাই তাহলে আর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে? পুরো থিটা থেকে আলফাটা বাদ। তাহলে আমরা আর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ করেছে সেটা পেয়ে যাচ্ছি, তাই তো নাকি? জি ভাইয়া। বুঝো কিন্তু ব্যাপারটা ভালো করে। আর এক্স অক্ষের সাথে কতটুকু কোণ উৎপন্ন করেছে আমরা বের করতেছি, যে এই কোণটুকু, এই কোণটা যদি বের করতে চাই থিটা মাইনাস আলফা। এটা মাইনাস আলফা। তাহলে আমরা এখানে কি লিখবো? মনে করো আমরা এই কোণটাকে আমরা বললাম গামা, তাহলে গামা সমান থিটা মাইনাস আলফা। বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, যদি এটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখানে আরেকটা জিনিস একটু বুঝবো। এবার আসলে আমরা এর ফ্রি বডিটা দেখে ফেলি। এর ফ্রি বডি ডায়াগ্রামটা একটু দেখে ফেলি। ডাব্লু সরাসরি কাজ করছে নিচের দিকে, ডাব্লু নিচের দিকে আমরা বললাম যে ডাব্লু বলটা কাজ করছে সরাসরি নিচের দিকে। ওকে, এরপরে আমরা বললাম যে এই যে একটা এফ বল কাজ করছে কোন দিকে? এফ বল কাজ করছে এই যে এদিকে। সরি, আমরা তো ডাব্লিউ এখানে লিখেছি, নতুন করে দেখানো দেখি। এফ বলটা কাজ করছে কিভাবে আমরা একটু দেখি। এই যে এফ বলটা কাজ করছে ঠিক এরকম ভাবে, আর এই আর প্রতিক্রিয়া বলটা কাজ করছে কিভাবে? এইভাবে। মানে আমরা এখন ফ্রি বডি দেখাচ্ছি অঙ্কের জন্য। দেখো এই এই যে এই কালো কালারের এটা ছিল হলো এক্স অক্ষ। আমরা যদি একটা এখানে যদি একটা এক্স অক্ষ বিবেচনা করি তাহলে দেখো তো এফ বলটা এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করেছে? বিটা কোণ উৎপন্ন করেছিল। তাহলে আচ্ছা সরি, আরটা দেখো এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করেছিল? গামা কোণ উৎপন্ন করেছিল। আর এফটা এক্স অক্ষের সাথে বিটা কোণ উৎপন্ন করেছিল। এই হচ্ছে এর ফ্রি বডি ডায়াগ্রাম। এখন আমাকে বলো তো, অঙ্ক করার সময় আমি যদি এই বিটা এবং এই গামা মানটা যদি জানি তাহলে এই তিনটা বলের মধ্যবর্তী কোণগুলো বের করতে পারবো না? পারবো তো নাকি? জি ভাই, অবশ্যই পারবো এমন ভাইয়া। কেউ অবশ্যই কি পারবো আছো যে ভাই। ভাইয়া পারবো না? এমন কেউ কি আছো পারবো না? খুব সহজ। এইটুকু বিটা আর এইটুকু 90, তাহলে পুরোটা কত হলো? 90 প্লাস বিটা। এটুকু গামা আর এটুকু 90, তাহলে পুরোটা কত হলো? 90 প্লাস গামা। এবার এই কোণটা যদি বের করতে চাই, পুরোটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে গামা এবং বিটা বাদ। আর তিনটা কোণ বের করা মানে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে পরের আর দু এক লাইন করলে। বুঝছো? জি ভাই, কনসেপ্ট ক্লিয়ার। তার মানে জি আমি ভাইয়া। এখানে মেইনলি যে ব্যাপারটা তোমাদের বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, যদি কোনো চাকা যদি হেলানো তলের উপরের দিকে যদি উঠতে চায়, অর্থাৎ ছোট ব্লকটা যদি উপরের দিকে যদি থাকে, তখন এই ছোট ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, এই প্রতিক্রিয়া বল আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হবে থেটা মাইনাস আলফা। যেখানে থেটা হচ্ছে এই যে তুমি এই ফর্মুলার মাধ্যমে বের করবা, এটাই করলো সাইন ইনভার্স আর মাইনাস এইচ ভাগ আর। আর আলফাটা হচ্ছে এই হেলানো তলটা অনুভূমিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করেছে। বুঝছো? করে তারপর ফ্রি বডি জি ভাই। ডায়াগ্রামে বসিয়ে দিবা। জাস্ট জি ভাইয়া। এই গামাটা কিভাবে বের হয় সেটাই আর কি বোঝানো আমার মেন উদ্দেশ্য ছিল। তো এটা বোঝাতে যে ইলেকট্রিসিটি চলে গেল, আসলে কি বলবো, ইলেকট্রিসিটি যে এখানে যে এত ডিস্টার্ব করে যেটা বলার মতো না। এই যে আমি তোমাদের যে ফিগারটা আঁকিয়েছিলাম, ইলেকট্রিসিটি চলে যেতে সব নষ্ট হয়ে গেছিল, আবার প্রথম থেকে আঁকাতে হয়েছিল। এনিওয়ে, এটা তো বুঝতে পারছো তাই না? তার মানে ব্লক যদি উপরে থাকে তখন হচ্ছে
ব্লক কর্তৃক ছোট ব্লক কর্তৃক যে মানে ছোট ব্লক যদি উপরে থাকে, হেলানো তল উপরের দিকে থাকে, ছোট ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা চাকার উপর আসবে সেই প্রতিক্রিয়া বলের কোণটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটা হবে এই যে এই ফর্মুলা দিয়ে যে আমরা যে কোণটা বের করব থিটা মাইনাস অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা বিয়োগ। হ্যাঁ, এনিওয়ে বুঝে গেছে আশা করি। তো এটাকে দেখো আমি এখানে চিত্রের ভিতরে অনেক ঘিজিমিজি লাগছে, মনে হচ্ছে কি কঠিন জিনিস না জিনিস। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাকে যদি এবার একটু একদম ফ্রিলি যদি দেখাই, অঙ্ক করার সময় তোমার কি লাগবে? অঙ্ক করার সময় তোমার এই যে একটা হেলানো তল অনুভূমিকের সরি হেলানো তলের উপর একটা চাকা আছে। হ্যাঁ, এই চাকাটা সরি এই হেলানো তলটা অনুভূমিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে এটা প্রশ্নে দেওয়া থাকবে। অর্থাৎ এই আলফার মান প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, যে চাকাটা যে অনুভূমিক তলের উপর আছে সে অনুভূমিক তলটা অক্ষের সাথে সরি এই অনুভূমিক আমি ভুল বললাম, এই চাকাটা যে হেলানো তলের উপর আছে সেই হেলানো তলটা অনুভূমিকের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করবে এটা প্রশ্নে দেওয়া থাকবে। এবার চাকার একটা ওজনও দেওয়া থাকবে। তো ওজনটা সরি চাকার একটা ওজন দেওয়া থাকবে, তারপর একটা ছোট ব্লক দেওয়া থাকবে। তো ছোট ব্লকটার উচ্চতাও প্রশ্নে দেওয়া থাকবে, এইটাও দেওয়া থাকবে। এবার দেখো চাকার একটা মানে তুমি অঙ্কের জন্য একটা এক্স অক্ষ বিবেচনা করে নিবা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বিবেচনা করে দেবা। করে নেওয়ার পরে এবার চাকার যে ওজনটা সরাসরি তুমি ভার্টিক্যালি নিচে দেখে দেখাবা যেখানে ডাব্লিউ পরিমাণ ওজন কাজ করছে। এরপরে প্রশ্নে দেওয়া থাকবে যে এই চাকাটাকে কি কি পরিমাণ বলে টানা হয়েছে। ঠিক আছে, দেওয়া থাকতে পারে বা নাও পারে, সমস্যা নাই। হ্যাঁ, আম, তোমাকে এই যে এখানে যে একটা এফ বল হবে সেই এফটা তোমাকে বেরু করতে বলতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না, এটা তোমাকে বের করতে বলতে পারে। মানে একটা না দুইটা কমপক্ষে আননোন থাকবে, আমরা এটাকে বললাম এফ বল। তবে তোমার বের না করতে হলে এমন করে দেখিয়ে দেওয়া থাকবে চিত্রে। ঠিক আছে, এরপরে দেখো এবার এই হচ্ছে অঙ্ক থাকবে, অঙ্কের ভিতর এই এই জিনিসগুলো দেওয়া থাকবে। চাকার ব্যাসার্ধ দেওয়া থাকবে, কি কি দেওয়া থাকবে, হেলানো তলটা কি পরিমাণ কোণে আছে, আলফা কোণটা দেওয়া থাকবে, ছোট ব্লকের উচ্চতা দেওয়া থাকবে, চাকার ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর এই এফটা দেওয়া থাকতে পারে বা নাও পারে। তো এই এফটা কি পরিমাণ কোণ উৎপন্ন করছে এই কোণটা দেওয়া থাকতে পারে বা নাও পারে। এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে থাকতে পারে না পারে, মানে অঙ্কের সিচুয়েশন বলে দেবে। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে তোমাকে এবার এই চিত্রের ভিতর কি কাজ করতে হবে, এই ছোট ব্লক কর্তৃক একটা প্রতিক্রিয়া বল ড্র করতে হবে। এই আমরা এটাকে বলছি প্রতিক্রিয়া বল। আর এরপর তোমাকে কি করতে হবে, কিছুই না, কোনো ঝামেলা এই যে আমি আগে চিত্রে যত ঘিজিমিজি করেছি এত ঘিজিমিজি না করে সরাসরি শুধু তুমি তাকে দেখবা ছোট ব্লকটা কি হেলানো তলের উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে। যদি উপরের দিকে থাকে, আবার আমি দেখছি এফ বল দ্বারা চাকাকে দিকে টানা হচ্ছে, এর মানে হচ্ছে চাকাটা উপরে ওঠার চেষ্টা করছে, ছোট ব্লক উপরে আছে এবং চাকাটা উপরে ওঠার চেষ্টা করছে। তখন আমরা কি করব, এই ছোট ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা হবে এই প্রতিক্রিয়া বল এক্স এর সাথে যে কোণ উৎপন্ন করবে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে আমরা বলবো থিটা মাইনাস গামা। এই আচ্ছা, এটা আমি শুধু শুধু দেখাইছি, হ্যাঁ এটা এখানে হবে না চিত্রটিতে, থিটা এ বি ও এটা হবে না, আমি এটা ডিলিট করতে মনে নাই, কপি করে বসেছে তো ডিলিট করতে মনে হয়। যাই হোক আর কি, বুঝছো? তাহলে জাস্ট শুধু তোমাকে কি করতে হবে, এই যে এই কোণটা এখানে চিত্রের ভিতর দেখিয়ে দিবা, দেখানোর পরে এই দেখো এখানেই ফ্রি বডি হয়ে গেছে। আর তারপরে যদি তুমি আলাদা করে ফ্রি বডি দেখাতে চাও, এটা মনে করো ডাব্লু, হ্যাঁ এটা হচ্ছে আমরা বলছি এফ, এই যে এফটা এটাকে বলছি হলো আমরা আর, এটা হলো আর, এবং আমরা এখানে কোনটা দেখাচ্ছি, কোনটা কত এখানে গামা, এই যে থিটা মাইনাস আলফা হচ্ছে গামা, আর এটা হচ্ছে তোমার বিটা। জাস্ট থিটাটা এখানে বের করতে হবে তোমাকে কি সাইন ইনভার্স আর মাইনাস এইচ ভাগ আর ফর্মুলা দিয়ে। এই বুঝছো জিনিসটা, ভালো করে বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া এবার বুঝতে আসো। পারছি। বুঝিনি কিসে কি কিছু বললা কি? ভাই বোঝা গেছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, দেখো এবার এবার আমি যদি এর পরের আরেকটা স্লাইড যদি যাই, হ্যাঁ সেটা হচ্ছে এখন মনে করো আমি বললাম যে এটা একটা হেলানো তল, সব ঠিক আছে, হ্যাঁ হেলানো তলের উপরে একটা চাকাও আছে, এটাও ঠিক আছে। হেলানো তলটা অনুভূমিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, এটাও ঠিক আছে, কিন্তু ব্লক আছে নিচের দিকে, ছোট ব্লক আছে নিচের দিকে। আবার ছোট ব্লকের উচ্চতা দেওয়া আছে। আবার দেখো একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা বিবেচনা করছি, করার পরে এই ব্লকের ওজন সরি চাকার ওজন সরাসরি ডাব্লিউ নিচের দিকে কাজ করছে। এবার দেখো ব্লক যদি নিচের দিকে দেওয়া থাকে তাহলে এফ বলটা আমি একটু দেখাই, এটা হচ্ছে আহ এই ছোট ব্লক কর্তৃক প্রতিক্রিয়া বল। হ্যাঁ, ছোট ব্লক কর্তৃক এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আচ্ছা আমার আসলে স্লাইডটা ভালো করে, আচ্ছা আমি পুরোটাকে দেখাই, স্লাইডটা ভালো করে বানানো হয়নি, ভুল হয়েছে আর কি একটু। হ্যাঁ দেখাই,
এই যে দেখো এটাকে আমরা বলছি হলো এফ বল। এখন আবার স্লাইডে কারেকশন করতে গেলে সময় নষ্ট। এটাকে বলছি আমরা এফ বল। মনে করো ছোট ব্লক নিচের দিকে আছে, তখন ছোট ব্লক যদি নিচের দিকে থাকে তখন এফ বলটা থাকবে এইদিকে। এফ বল এদিকে থাকার অর্থ হচ্ছে চাকাটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ছোট ব্লক নিচের দিকে আছে। তো সেই ক্ষেত্রে দেখো এই ছোট ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বলটা হবে সেই প্রতিক্রিয়া বল এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা হবে গামা ইকুয়াল টু থিটা প্লাস আলফা। আগেরটা ছোট ব্লক যদি উপরের দিকে থাকে তখন ছিল গামা মাইনাস আলফা, সরি হচ্ছে থিটা মাইনাস আলফা, আর ছোট ব্লক যদি নিচে থাকে তখন হবে থিটা প্লাস আলফা। এটা কিন্তু আমি ক্লাসে বুঝিয়েছি, তাই আমার আর মনে হয় এটা নতুন করে বোঝাতে হবে না। ওই ওই ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম, বুঝছিলা তো তখন নাকি? এটা তো বুঝছিলাম। জি ভাইয়া। আচ্ছা, তখন জাস্ট ফর্মুলাটা শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে এই নিবে। এবার আমি যদি আরেকটা জিনিস যদি দেখাই, আরেকটা স্লাইডে যদি যাই, আচ্ছা এটা ফ্রি বডি, এর ফ্রি বডিটা হবে হচ্ছে এরকম। এখন আমি যদি আরেকটা স্লাইডে যদি যাই একটু দেখো, এবার মনে করো হেলানো তলটা আছে এইদিকে, হেলানো তলটা আছে এইদিকে, এই মনে করো অনুভূমিকের সাথে হেলানো তল কোন কোন করছে আলফা, একটা চাকা আছে উপরের দিকে, একটা ব্লক আছে, ছোট ব্লক আছে। চাকার হচ্ছে এই চাকার যে ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করছে ওজনটা, আর এটা মনে করো একটা এক্স অক্ষ আর এটা মনে করো একটা ওয়াই অক্ষ। এখন দেখো একটা এফ বল, হ্যাঁ এফ বল সরাসরি এদিকে কাজ করছে। আমি আগেই বলেছি ছোট ব্লক যেদিকে থাকবে এফ বলটা সচরাচর সেদিকেই কাজ করবে। হ্যাঁ, কারণ এফ বল যদি এদিকে কাজ না করে, ভাই তুমি ছোট ব্লক এদিকে রাখছো তো কি হয়েছে, চাকা তো গড়িয়ে তো নিচের দিকে পড়ে যাবে, তাই না? তো এই ছোট ব্লকের উপর যে চাকাকে যে তুলতে হয় তাহলে তো স্বাভাবিক অবস্থা আমরা বুঝতে পারছি যে বলটা এদিকে প্রয়োগ করতে হবে। এফ বল কাজ করছে তো আমরা ধরে নিলাম, আর এই চাকা কর্তৃক যে প্রতিক্রিয়া বল সেটা কাজ করছে কোন দিকে, এদিকে। আর তাহলে এখন এই আর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা কত হবে? এখন আমাকে একটু বলো তো, ছোট ব্লক হেলানো তলের উপরের দিকে আছে, তাহলে এই আর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা কত হবে একটু বলো তো আমাকে। থিটা মাইনাস মাইনাস ভাই। আলফা। হ্যাঁ, থিটা মাইনাস থিটা আলফা। মাইনাস আলফা। হেলানো তল যেভাবে থাকুক না কেন, হেলানো তল বাম দিকে থাকুক আর ডান দিকে থাকুক, তুমি শুধু তাকিয়ে দেখবা উপর দিকে ছোট ব্লকটা উপরের দিকে আছে কিনা আর এই চাকাটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিনা। যদি করে তাহলে তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ছোট ব্লক কর্তৃক যে প্রতিক্রিয়া বল হবে সেই প্রতিক্রিয়া বল এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা দিয়ে দেবা থিটা মাইনাস আলফা। আর এই এফ বলের মধ্যবর্তী কোণটা মনে করো আমরা বললাম বিটা। ওকে, এই দেখো তোমার মানে এক্সট্রা করে ফ্রি বোর্ডে আঁকাতে হয় না, এই জায়গা থেকে এই যে দেখো কোণের মানগুলো পেয়ে যাবে। এইটা হচ্ছে এই এই কোণটা হচ্ছে গামা প্লাস 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে বিটা প্লাস 90 ডিগ্রি, আর এই এফ এবং আর এর মধ্যবর্তী কোণটা হবে 180 মাইনাস বিটা মাইনাস গামা। বুঝে গেছো আশা করি, বুঝছো না? জি ভাই বুঝছি। ঠিক জি আছে, ভাইয়া। এবার আমি যদি আরেকটা যদি জিনিস যদি দেখাই, আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমি ক্লাস শেষ করে দেবো। এই মনে করে হেলানো তলের দিকে আছে এবং এখানে তোমার হচ্ছে একটা চাকা আছে কিন্তু ছোট ব্লকটা আছে নিচের দিকে, ব্লকের ওজন সরাসরি নিচে কাজ করছে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা ড্র করলাম। এবার এই ছোট ব্লক কর্তৃক একটা প্রতিক্রিয়া বল কাজ করবে তখন এরকম ভাবে, আর এফ বল কাজ করছে এদিকে। তো এফ বল এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণকে যদি আমরা যদি বলি বিটা, আর তাহলে এই আর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণটা কত হবে? প্লাস হবে তখন, কারণ ছোট ব্লক নিচের দিকে আছে। হেলানো তল বামে অথবা ডানে যেদিকেই থাকুক না কেন, হ্যাঁ তোমার হচ্ছে ছোট ব্লক যদি নিচে থাকে এবং এই চাকা যদি নিচের দিকে আসার চেষ্টা করে, আমরা এখানে বুঝতে পারছি ছোট ব্লক নিচে আছে আবার চাকাও নিচের দিকে আসার চেষ্টা করছে কারণ এফ বল দ্বারা এদিকে টানা হচ্ছে। তো চাকাটা এই ছোট ব্লকের উপরে ওঠার চেষ্টা করছে, তাই আমরা তখন কি বলবো, ছোট ব্লক নিচে হলে তখন হবে এই এই ছোট ব্লক কর্তৃক প্রতিক্রিয়া বল এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হবে থিটা প্লাস আলফা। বুঝছো? কারো বুঝতে অসুবিধা আছে? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি এই ম্যাথ গুলা করে ফেলতে পারবা। এটা কিন্তু এই সাম্য অবস্থা চ্যাপ্টারের মধ্যে সব থেকে কঠিন কনসেপ্টের অঙ্ক। সবাই একটু প্যাস লাগিয়ে ফেলে, হ্যাঁ এই অঙ্কগুলো করতে, যে এই যে কখনো প্লাস হয় কখনো মাইনাস হয়। অনেকে দেখেছে মুখস্থের মতো এমন মনেও রাখে কিন্তু বোঝে না যে এটা প্লাস মাইনাস কেন হবে। তা আমি আশা করি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি, জ্যামিতিক ব্যাখ্যা করে, যে কেন ছোট ব্লক নিচে থাকলে প্লাস হবে আর ছোট ব্লক উপরে থাকলে কেন মাইনাস হবে। আশা করি এই জিনিসটা বোঝো, নিজেও বোঝো, আশা করি অন্যকে বোঝাতে পারবা। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের অনেক কথা হলো, আমাদের মোটামুটি হচ্ছে 5টা ক্লাস হয়েছে, আরো অনেকগুলো ক্লাস হবে, আরো মনে হয়
4-5টা ক্লাস হবে। হ্যাঁ, এই চ্যাপ্টার পর আমি আবারও বলছি, আমি রেকর্ডিং ক্লাস যেটা লাইভে নিচ্ছি না। এই দেখো আমার একটা অঙ্ক দেখো বোঝাতে 40 মিনিট লেগে গেছে, আর 3 মিনিট হলে 40 মিনিট হয়ে যাবে। এই অঙ্ক বোঝাইনি, জাস্ট এটা এই কনসেপ্টটা বুঝিয়েছে। হ্যাঁ, তো সব মিলে আর কি হচ্ছে তোমার আমাদের লাইভে ক্লাস করলে সময় অনেক বেশি লাগে। আমি যদি লাইভে যদি ক্লাস করাতাম তাহলে তোমাদেরকে যেই হচ্ছে 30 মিনিটে যে ক্লাসটা দিচ্ছে ওইটা মিনিমাম 1 ঘন্টা 15 মিনিট অথবা 1.5 ঘন্টা লাগবে। তো সেই দিক থেকে ধরে নাও আমি যে তোমাদের 5টা যে ক্লাস দিয়েছি 5টা লাইভ ক্লাসের সমান, 5টা 1.5 ঘন্টা লাইভ ক্লাসের সমান। তা আরো মনে করো আমাদের ল্যামির সূত্রের উপরে আরো মনে করো হচ্ছে আরো 4 থেকে 5টা ক্লাস হবে। সব মিলে ল্যামির সূত্রের উপরে 8 থেকে 10টা ক্লাস আমার লাগে শেষ করতে। আমার লাগে সব মিলে 8 থেকে 10টা ক্লাস। ভাই সামনে শুক্রবারে কি পরীক্ষা নেবেন? হ্যাঁ, অবশ্যই সামনের শুক্রবার পরীক্ষা হবে। এই ডিপার্টমেন্ট উপরে জি ভাইয়া, ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি নিব সমস্যা নাই। ননের পরীক্ষাটা দাও, আমি ডিপার্টমেন্টের পরীক্ষার ব্যাপারে বলে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, সামনে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে তারপর পরীক্ষা নিব। এক চ্যাপ্টার পর পরীক্ষা নেওয়াটা আসলে কেমন? হ্যাঁ, 2টা চ্যাপ্টার হোক তারপর পরীক্ষা নেব। তো যাই হোক, তো আমি যে কথা বলছিলাম, কিন্তু জানো কি এই ল্যামের সূত্রের উপরে স্বাভাবিক অবস্থায় এখানে কয়টা ক্লাস নেওয়া হয়? জানো না। বল বিভাজনের উপরে না ভাইয়া। টোটাল স্ট্রাকচারাল মেকানিক্স এর উপরে 10 থেকে 12টা ক্লাস নেওয়া হয়, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপর 10 থেকে 12টা ক্লাস 1.5 ঘন্টায়। তো সেখানে হচ্ছে আমি জানি না আসলে, আমার ফ্রেন্ডদের কাছে শুনেছি। হ্যাঁ, কোচিং এ যখন ওরা ক্লাস নেয় বা বিভিন্ন জায়গায় যখন ক্লাস নেয় 12টা, তো কোনো কোনো কোচিং হয়তো 14টাও দেয়। হ্যাঁ, তো তা আমি আগেই বলেছি আমার ক্লাস একটু বেশি লাগে। আমি বলছি না যে তারা কম ক্লাসে শেষ করায়, এই জন্য তারা হয়তো বা খারাপ ক্লাস করায়, কিন্তু আমার ক্লাস বেশি লাগে। আমার ক্লাস সবসময় বেশি লাগে। আমি অল্প ক্লাসে আমি শেষ করতে পারি না, কারণ আমাকে অনেক ডিটেলস ভেঙে বোঝাতে হয়। তো যাই হোক আর কি, তো হচ্ছে আম, তো কোচিং এ মানে আমি সব কোচিং হিসাবে আমি বলতে পারবো না, কিন্তু আমার ফ্রেন্ডের কাছে শুনেছি যারাই মেকানিক্সে ক্লাস নিচ্ছে তারা 12টা 10টা ম্যাক্সিমাম 10টা শুনেছি, তো সেখানে 12-13টাও হয়। আমার কিন্তু দেখো এখনো পর্যন্ত অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে। হ্যাঁ, তো দেখো যদি 12টা ক্লাস যদি বা 10টা ক্লাস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার হচ্ছে ফোর্স, ল্যামি, তারপর হচ্ছে ঘর্ষণ, কাজ ক্ষমতা শক্তি, ভরকেন্দ্র, আর হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া। মোট 6টা চ্যাপ্টার। তার মানে ওই বলা যেতে পারে চ্যাপ্টার ভিত্তিক 2টা করে ক্লাস হয়। আমার মনে হয় তোমাদের বল বিভাজনে আমি 6টা ক্লাস নিয়েছি ফোর্স সিস্টেমের উপর, আর ল্যামির উপরে প্রায় 8টা ক্লাস লাগবে। তো এই জন্য ধরে নাও, মানে তুমি এটা নিশ্চিত থাকতে পারো ডিপার্টমেন্ট আমার কাছে একদম পুরো ভালো করে শিখে যেতে পারবা, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একই জিনিস করানো হয়, কোনো সমস্যা নেই। গাজীপুরে এসব বরং আমি তোমাদের অনেক বেশি করাচ্ছি। একটা চ্যাপ্টারে এতগুলো অঙ্ক করানো হয়, কনসেপ্টটা দিয়ে দেওয়া হয়, কনসেপ্ট দিয়ে 2-4টা অঙ্ক করে চ্যাপ্টার শেষ হয়ে যায়, বা 5টা 4-5টা অঙ্ক করে চ্যাপ্টার শেষ হয়ে যায়। আমি তোমাদের অনেক অঙ্কগুলো করাচ্ছি, প্লাস বেসিক গুলো ক্লিয়ার করে দিচ্ছি। সো তোমাদের কাজ শুধুমাত্র ভালো করে কনসেপ্ট গুলো নেওয়া। তা আমার এই কথাতে কিন্তু ভুল বোঝো না। আমি আবারও বলছি যে যারা হচ্ছে কোচিং ক্লাসে তারা হয়তোবা, মানে আমার একটা বাজে একটা অভ্যাস আছে, আমি কম কম ক্লাস আমি শেষ করতে পারি না, আমার অনেক বেশি ক্লাস লাগে। কোচিং এ যারা ক্লাস নেয় আসলে ওদের হয়তোবা একটু কম ক্লাসে করি অভ্যাস আছে। তা আমি আসলে ক্লাসের মধ্যে অতিরিক্ত অনেক কথা বলি, এই জন্য হয়তো আমার সময় বেশি লেগে যায়। তো এটা কি রেকর্ডিং দিয়ে দিতে হবে তোমাদের? না দিলে হবে না এটা রেকর্ডিং? ভাই আজব, এই জায়গায় তো বুঝে গেলাম। দিয়ে দেন ভাই, অনেকে তো নাই, আমি তো পাই না। আচ্ছা ভাইয়া, সন্ধ্যার সময় যেটি করেছিলেন ওইটুকু দিয়ে দেন, এটুকু না দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু বাদই রাখি। আমরা তো 3 জন না 4 জন আছি মাত্র। ও হ্যাঁ, তা অবশ্য ঠিক, পার্টিসিপেন্ট অনেক কম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো।